সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুরক্ষিত আছো। আমরা আজ সমাজবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের পাঠ পড়াবো। নবম অধ্যায়ে রয়েছে সামাজিক ব্যবস্থা। এ পর্যায়ে সম্পত্তি শীর্ষক পাঠটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব রাষ্ট্র সম্পর্কিত পাঠ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে আমরা যা যা শিখব সেগুলো হলো রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদসমূহ। ব্যক্তির রাজনৈতিক জীবনে রাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা জানার চেষ্টা করব রাষ্ট্রের সংজ্ঞা। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে রাষ্ট্র হলো একটি সামাজিক প্রতিষ্ঠান। আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী জে.ডব্লিউ. গার্নারের মতে রাষ্ট্র হলো কম বেশি বিপুল জনগোষ্ঠী সহযোগে এমন একটি সমাজ যা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে স্বাধীন বা প্রায় স্বাধীন, যার একটি সংগঠিত সরকার রয়েছে এবং অধিকাংশ অধিবাসী এই সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট উড্রো উইলসনের মতে, "The state is a people organized for law within a definite territory." আমেরিকান সমাজবিজ্ঞানী রবার্ট এম. ম্যাকআইভারের মতে রাষ্ট্র হল একটি সংঘ যা সরকার ঘোষিত আইন অনুযায়ী কাজ করে। সরকার আইন প্রণয়ন ও পালন করার শক্তির অধিকারী এবং এ শক্তির সাহায্যে সরকার নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সামাজিক শৃঙ্খলার বাহ্যিক সার্বজনীন অবস্থা বজায় রাখে। উক্ত সংজ্ঞাগুলো থেকে আমরা বুঝলাম যে এক কথায় রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি যা বাহ্যিকভাবে নিয়ন্ত্রণমুক্ত একটি সরকার কর্তৃক পরিচালিত হয়। রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে এর 4টি উপাদান লক্ষ্য করা যায়, যথা জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। রাষ্ট্রের প্রধান উপাদান হল জনসংখ্যা। এটি রাষ্ট্রের প্রাথমিক উপাদান। রাষ্ট্রভেদে জনসংখ্যা কম বেশি হতে পারে, অর্থাৎ এর কোনো নির্ধারিত ধরাবাঁধা নিয়ম নেই। কমও হতে পারে, বেশিও হতে পারে। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ জনসংখ্যা যেখানে বসবাস করবে সেটাই রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড। একটি রাষ্ট্রের স্থলভূমি থাকে, জলভূমি থাকে, রাষ্ট্রীয় সীমানার মধ্যে প্রবাহিত নদ নদী থাকে, সীমানায় প্রবাহিত সাগর মহাসাগর থাকে, জলভূমি স্থলভূমির উপরস্থিত আকাশসীমা সহ রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড হতে পারে। রাষ্ট্রভেদে এই ভূখণ্ড বড় অথবা ছোট হতে পারে। যেমন চীন আয়তনের দিক থেকে বড় দেশ হলেও মোনাকো বা লুক্সেমবার্গ অত্যন্ত ছোট দেশ। সরকার রাষ্ট্রের তৃতীয় উপাদান। মূলত সরকার হচ্ছে রাষ্ট্রের বাহক। রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব সরকারের। রাষ্ট্রের সর্বোচ্চ এবং চূড়ান্ত উপাদান হল সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে সর্বোচ্চ এবং চূড়ান্ত আইনানুগ কর্তৃত্ব, এক অবিভাজ্য নিরঙ্কুশ কর্তৃত্ব যার দ্বারা অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা এবং বহিঃশত্রুর হস্তক্ষেপ থেকে দেশকে রক্ষার চূড়ান্ত ক্ষমতা অর্জন করে। সার্বভৌমত্ব ছাড়া কোনো সংগঠনই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে পারে না। যেমন ভারতের পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের সিলেট আলাদা কোনো রাষ্ট্র নয়। বাংলাদেশ সার্বভৌমত্ব আছে বলেই
একটি স্বাধীন রাষ্ট্র। তাই আমরা বলতে পারি, কোনো একটি এলাকাকে রাষ্ট্ররূপে চিহ্নিত করতে হলে এই 4টি উপাদান অবশ্যই থাকতে হবে। রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে 3 ভাগে ভাগ করেছেন, যথা রাজতন্ত্র, অভিজাততন্ত্র, গণতন্ত্র। সমাজবিজ্ঞানী অগাস্ট কোত রাষ্ট্রকে 2 ভাগে বিভক্ত করেছেন, যথা ধর্মতন্ত্র ও সমাজবাদী রাষ্ট্র। সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার রাষ্ট্রকে 2 ভাগে ভাগ করেছেন, যথা সামরিক রাষ্ট্র, শিল্প রাষ্ট্র। এভাবে রাষ্ট্রের কয়েকটি প্রকারভেদ রয়েছে। এখন আমরা জানার চেষ্টা করব রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদসমূহ। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো হল ঐশ্বরিক মতবাদ, বল প্রয়োগ মতবাদ, পিতৃতান্ত্রিক মতবাদ, মাতৃতান্ত্রিক মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ, বিবর্তনমূলক মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন মতবাদ হল ঐশ্বরিক মতবাদ। মধ্যযুগের নুমিডিয়ান দার্শনিক সেন্ট অগাস্টিন, ইংরেজ রাষ্ট্রতাত্ত্বিক রবার্ট ফিলমার এ মতবাদের প্রবক্তা। এ মতবাদের মূল বক্তব্য হল রাষ্ট্র সৃষ্টিকর্তার সৃষ্টি এবং তার প্রেরিত প্রতিনিধি তথা রাজা দ্বারা শাসিত, অর্থাৎ এক্ষেত্রে রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাই একমাত্র ব্যবস্থা। রাজা তার কর্মকাণ্ডের জন্য কেবল সৃষ্টিকর্তার নিকট জবাবদিহি করবেন, জনগণের কাছে নয়। জনগণ রাজার নির্দেশ মেনে চলতে বাধ্য থাকবে এবং রাজার বিরোধিতা পাপের শামিল বলে গণ্য হবে। রাজা উত্তরাধিকার সূত্রে কর্তৃত্ব হস্তান্তর করার অধিকার রাখেন। বল প্রয়োগ মতবাদ অনুসারে বল প্রয়োগই রাষ্ট্রের মূল ভিত্তি। এ মতবাদের প্রধান প্রবক্তাদের মধ্যে স্কটিশ দার্শনিক ডেভিড হিউম, ইংরেজ আইনবিদ জ্যাংস প্রমুখ উল্লেখযোগ্য। মতবাদটি দ্বন্দ্ব ও লড়াইয়ের প্রাকৃতিক আইন এবং যোগ্যতমের টিকে থাকা এ দুটি ধারণার উপর নির্ভর করে গড়ে উঠেছে। এ মতবাদ অনুসারে সবল ব্যক্তি শারীরিক শক্তির জোরে দুর্বলদের পরাভূত করে গোত্রপ্রধান হিসেবে আবির্ভূত হন। পরবর্তীতে একই ধারায় শক্তিশালী গোত্র আক্রমণ চালিয়ে দুর্বল গোত্রসমূহকে পরাজিত করে নিজেদের অধীনে আনে এবং বিজয়ী গোত্র প্রধান নিজেদের ও দখলকৃত উভয় এলাকাকে একত্রিত করে তার অধীন জনগোষ্ঠীর শাসক রূপে নিজেকে ঘোষণা দেন। আর এভাবেই উৎপত্তি হয় রাষ্ট্রের। পিতৃতান্ত্রিক মতবাদের মূল বক্তব্য হল পিতৃতান্ত্রিক পরিবার থেকেই বিভাজন প্রক্রিয়ায় রাষ্ট্রের জন্ম হয়েছে। এ মতবাদের প্রবক্তাদের মধ্যে ব্রিটিশ আইনজ্ঞ ও ইতিহাসবিদ স্যার হেনরি মেইন অন্যতম। এ মতবাদ অনুসারে একক পরিবার থেকে বহু পরিবার এবং বহু পরিবার থেকে গোষ্ঠীর সৃষ্টি। একই ধারায় কয়েকটি গোষ্ঠী মিলে রাষ্ট্র গঠিত হয়। তবে পিতৃতান্ত্রিক মতবাদ খুব বেশি গ্রহণযোগ্য হয়নি। মাতৃতান্ত্রিক মতবাদের মূল বক্তব্য হল মাতৃতান্ত্রিক পরিবার থেকেই রাষ্ট্রের উৎপত্তি। এ মতবাদের প্রবক্তাদের মধ্যে রয়েছেন আমেরিকান সামাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান, নিউজিল্যান্ডের নৃবিজ্ঞানী আর প্রিডিংটন প্রমুখ। এ মতবাদ অনুসারে প্রাথমিক ধাপে মানুষ দলগতভাবে যাযাবর জীবনযাপন করলেও পরবর্তীতে গোষ্ঠী জীবন ও উৎপাদনমুখী জীবন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে স্থায়ী বিবাহ ব্যবস্থার প্রচলন ঘটে, যা মাতৃতান্ত্রিক পরিবারের জন্ম দেয়। আর মাতৃতান্ত্রিক পরিবার সম্প্রসারিত হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অবশেষে কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলে রাষ্ট্রের জন্ম হয়েছে। তবে এ মতবাদটিও তেমন একটা গ্রহণীয় হয়নি। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদসমূহের মধ্যে সামাজিক চুক্তি মতবাদ সবচেয়ে পরিচিত। এ মতবাদ অনুসারে জনসাধারণের মধ্যকার চুক্তি, আইনসম্মত চুক্তিপত্র অথবা মতৈক্যের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে।
এ বিষয়ে যেমন প্ল্যাটো এবং এরিস্টটলের মতামত জানা যায়, তেমনি আধুনিককালে হবস, লক, রুশো এর জোরালো সমর্থক। তাদের মতানুসারে রাষ্ট্র জন্মের পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত। প্রকৃতির রাজ্যের অবস্থা সম্পর্কে তাদের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। টমাস হবস 1661 খ্রিস্টাব্দে তার লেভিয়াথান গ্রন্থে এ সম্পর্কিত মতবাদ ব্যক্ত করেন। তার রাষ্ট্র পূর্ববর্তী প্রকৃতির রাজ্য ছিল সংঘাতপূর্ণ। মানুষ ছিল স্বার্থপর, নিষ্ঠুর, কলহপরায়ণ এবং লোভী। কোনো বিচার ব্যবস্থা সেখানে ছিল না, ফলে মানব জীবন ছিল অসহায়। এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে একটি চুক্তি করে, নির্বাচিত করে তৃতীয় পক্ষের কাছে অধিকার অর্পণ করে। যার হাতে এ অধিকার অর্পণ করা হয় সে হয় সার্বভৌম। হবসের এ মতবাদ অসীম এবং দায়মুক্ত রাজতন্ত্রভিত্তিক রাষ্ট্রের জন্ম দেয়। হবসের এ মতবাদের অনেক সমালোচনা হয়েছে। জন লকের মতে প্রকৃতি রাজ্য কলহপূর্ণ ছিল না। মানুষ যথেষ্ট বিবেক বুদ্ধি সম্পন্ন এবং শান্তিপ্রিয় ছিল। তারা আইন মেনে চলত, কিন্তু আইনের ব্যাখ্যা ও প্রয়োগের জন্য কোনো কর্তৃপক্ষ না থাকায় সমস্যা দেখা দিলে মানুষ চুক্তি সম্পাদন করে রাষ্ট্রের জন্ম দেয়। চুক্তি অনুযায়ী যাকে ক্ষমতা দেয়া হবে, অর্থাৎ রাজার জনগণের জীবন, সম্পদ ও স্বাধীনতার অধিকার রক্ষা করতে হবে। তিনি তা করতে ব্যর্থ হলে জনগণ তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে। অন্যদিকে ফরাসি দার্শনিক জ্যাক রুশো তার দি সোশ্যাল কন্ট্রাক্ট নামক গ্রন্থে সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তির কথা বলেছেন। তার মতে শুরুর দিকে প্রকৃতির রাজ্য ছিল সুখ শান্তিপূর্ণ। মানুষ সেখানে সাম্য ও স্বাধীনতা ভোগ করত। সেখানে শাসক বা শাসিত বলে আলাদা কোনো কিছু ছিল না। কিন্তু ধীরে ধীরে যখন জনসংখ্যা বেড়ে গেল, তখন বাসস্থান, পরিবার এবং সম্পত্তি আলাদা কর্তৃত্বের জন্য সৃষ্টি হলো নানা রকম সমস্যা। এই অবস্থা থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে মানুষ নিজেদের মধ্যে একটি চুক্তি সম্পাদন করে তাদের সমস্ত অধিকারসমূহ সমাজের প্রতি সমর্পণ করে এবং নিজেদেরকে একটি সাধারণ ইচ্ছার অধীনে নিয়ে আসে। রুশোর মতানুসারে চুক্তিটি সম্পাদিত হয় এভাবে যে আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিসত্তাকে ও তার সর্বপ্রকার কার্যক্ষমতাকে যদি সমাজের ব্যক্তিগত চেতনার সর্বোত্তম নির্দেশের দ্বারা পরিচালনা করি, তাহলে আমরা আমাদের সংঘবদ্ধ শক্তির মাধ্যমে প্রত্যেকেই নিজেকে পূর্ণ সমাজ সংস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ফিরে পাব। মূলত এ সমাজ সংহতির সাথে সাথে সমাজ পরিবর্তিত হয় এবং একটি সার্বজনীন রাষ্ট্র ব্যবস্থার জন্ম হয়। রুশো প্রদত্ত এই মতবাদটিও সমালোচনার ঊর্ধ্বে নয়। বিভিন্ন সমালোচনা সত্ত্বেও হবস, লক এবং রুশোর এই মতবাদসমূহ সার্বভৌমত্বের একটি ভিত্তি স্থাপন করে এবং গণতন্ত্রের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদ হল বিবর্তনমূলক মতবাদ। আর এই বিবর্তনের মূলে যে সমস্ত উপাদানসমূহ কাজ করেছে তার মধ্যে রক্ত সম্পর্ক, ধর্ম, বল প্রয়োগ, অর্থনৈতিক প্রয়োজন, রাজনৈতিক চেতনা ইত্যাদি অন্যতম। রক্ত সম্পর্ক ছিল আদিম মানব সমাজে যোগসূত্র স্থাপনের পন্থা। এর উপর ভিত্তি করেই পরিবার গড়ে ওঠে, আর রাষ্ট্রের ভিত্তিও পরিবারের মধ্যেই নিহিত। পরিবার বর্ধিত হওয়ায় যখন বৃহত্তর সমাজের সৃষ্টি হয়,
তখন আত্মীয়তার বন্ধন দুর্বল হতে থাকে এবং ধর্মীয় বন্ধন গুরুত্ব পেতে থাকে। ধর্ম তখন সামাজিক সংগঠনের ভিত্তিতে পরিণত হয়। রাজনৈতিক সমাজের মৌলিক বিষয়, আদেশ এবং মান্যতা দুই ধর্মের মাধ্যমে জোরদার হয়। ফলে ধর্ম তখন আইন শৃঙ্খলা রক্ষার প্রধান হাতিয়ার হয়ে দাঁড়ায়। প্রাচীন সমাজের অর্থনীতি ছিল খাদ্য সংগ্রহ নির্ভর। পরবর্তীতে ক্রমান্বয়ে শিকার, কৃষি ও শিল্পভিত্তিক অর্থনীতির বিকাশ ঘটে। এরই মধ্য দিয়ে সমাজে ব্যক্তি মালিকানার উদ্ভব ঘটে। ফলে মালিক ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব অনিবার্য হয়। এরই প্রেক্ষাপটে তৃতীয় শক্তির অর্থাৎ শাসকের প্রয়োজন হয়, যে নিঃস্বার্থভাবে ব্যক্তিকে অন্যের শোষণের হাত থেকে রক্ষা করবে। বল প্রয়োগ তথা যুদ্ধ ও অভিবাসন ও রাষ্ট্রের উৎপত্তিকে প্রভাবিত করে। পরিবার থেকে গোষ্ঠী ও তা থেকে উপজাতির উদ্ভবের পর জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে প্রয়োজনীয় দ্রব্যাদির সংগ্রহ ও অপরের উপর প্রভাব বিস্তারের তাগিদে যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল। আর যুদ্ধের প্রয়োজনেই স্থায়ী ও শক্তিশালী নেতার উদ্ভব ঘটে। রাজনৈতিক সচেতনতাও রাষ্ট্রের উদ্ভবের মূলে কাজ করে। মূলত আধুনিক রাষ্ট্রের উদ্ভব সেই সময় থেকেই, যখন মানুষ রাজনৈতিক সচেতনতা অনুভব করতে থাকে এবং গভীরভাবে সাধারণ কর্তৃত্বের প্রয়োজন বোধ করে। বস্তুত রাজনৈতিক সচেতনতার উদ্ভব হয়েছে আইন শৃঙ্খলা, শারীরিক ও অর্থনৈতিক নিরাপত্তা, ব্যক্তিদের পারস্পরিক সম্পর্কের এবং ব্যক্তি ও সমাজের সম্পর্কের বিধানসমূহের প্রয়োজন থেকে। মূলত সমাজের সাধারণ সচেতনতা যখন যথার্থ মাত্রায় পৌঁছায়, তখনই রাষ্ট্রের জন্ম হয়। এভাবে আমরা দেখতে পাই রাষ্ট্রের উদ্ভবের পেছনে অনেকগুলো মতবাদ কাজ করেছে। এর মধ্যে ঐশ্বরিক মতবাদ, বল প্রয়োগ মতবাদ, সামাজিক যুক্তি মতবাদ, বিবর্তনমূলক মতবাদ গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের পাঠটি তোমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছ। আজকের পাঠ থেকে আমরা শিখলাম রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের উপাদান এবং রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদ সমূহ। এই পাঠ থেকে পরীক্ষায় বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে, বিশেষ করে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল বিভিন্ন প্রশ্ন, প্রয়োগ বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসতে পারে। তোমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ সমূহ ভালোভাবে অনুশীলন করবে। আগামী ক্লাসে আমি এই পাঠ এবং পুরো পরীক্ষার জন্য একটি সাজেশন তোমাদেরকে দিব। আশা করি তোমরা আগামী পাঠটি দেখার জন্য অপেক্ষা করবে।